প্রিয় শিক্ষার্থী, আমরা এখন যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো স্থিতিশীল উন্নয়নের শিক্ষার প্রভাব, অর্থাৎ ইনফ্লুয়েন্স অফ এডুকেশন অন সাস্টেনেবল ডেভেলপমেন্ট। এটার আমরা কিন্তু একটা সাবটাইটেল তৈরি করি, তাহলে এটা হবে জ্ঞানের মাধ্যমে একটি স্থিতিশীল ভবিষ্যৎ গড়ে তোলা, মানে ভবিষ্যতের প্রজন্মের জন্য একটি স্থিতিশীল পৃথিবী তৈরি করা। স্থিতিশীল উন্নয়নের মাধ্যমেই সেটা সম্ভব। আমরা সেই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তাহলে স্থিতিশীল উন্নয়নের জন্য শিক্ষা কি, বা এডুকেশন ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলতে কি বোঝায়? এই এডুকেশন ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলতে যেটা বোঝায়, এটা এমন একটা শিক্ষা যা মানুষকে পরিবেশগত অখণ্ডতা, অর্থনৈতিক কার্যকারিতা এবং সামাজিক ন্যায্যতার জন্য জ্ঞাত সিদ্ধান্ত নিতে সক্ষম করে। মানে মানুষকে পরিবেশগত অখণ্ডতা মানে ওয়ান এনভায়রনমেন্ট, অর্থনৈতিক কার্যকারিতা, ইকোনমিক অ্যাক্টিভিটি মানে অর্থকে কিভাবে ব্যবহার করা যায় এবং অর্থের প্রপার ইউজ, সঠিকভাবে অর্থের ব্যবহার এবং তার কার্যকারিতা সম্বন্ধে মানুষকে শিক্ষাদান করা, এবং সামাজিক ন্যায্যতা, সোশ্যাল জাস্টিস সম্বন্ধে মানুষকে আরও বেশি জ্ঞাত সিদ্ধান্ত নিতে সক্ষম করার যে শিক্ষা, তাকেই বলা হয় এডুকেশন ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট। এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হচ্ছে যে শিক্ষা কিভাবে স্থিতিশীল অনুশীলন এবং উন্নয়নকে উৎসাহিত করে তা অন্বেষণ করা। তাহলে আমরা কি করব? আমরা আমাদের এই আজকের আলোচনার মাধ্যমে আমরা দেখব যে শিক্ষা কিভাবে স্থিতিশীল অনুশীলনের মাধ্যমে উন্নয়নকে উৎসাহিত করছে, তা আমরা বিস্তারিতভাবে আলোচনা করব আজকে। তো প্রথমে আমরা আসি হচ্ছে স্থিতিশীল উন্নয়ন কি, তার সংজ্ঞা দিয়ে আসি। যেটা আসছে যে ভবিষ্যৎ প্রজন্মের নিজস্ব চাহিদা পূরণের ক্ষমতার সাথে আপোষ না করে বর্তমানের চাহিদা পূরণ করে এমন উন্নয়নই হলো স্থিতিশীল উন্নয়ন। কি বললাম আমরা? ভবিষ্যৎ প্রজন্মের নিজস্ব চাহিদা পূরণের ক্ষমতার সাথে আপোষ না করে, মানে আমরা এই যে আমরা আজকে ইলেকট্রিসিটি ব্যবহার করি, তা আমরা ইলেকট্রিসিটি ব্যবহার করতে গেলে আমাদের কয়লার প্রয়োজন হয়। এই কয়লা কিন্তু আমাদের গোটা পৃথিবীতে কয়লার সোর্স সীমিত। এই কয়লা এক সময় যদি ফুরিয়ে যায়, আমরা যদি বিকল্প বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা না করতে পারি, তাহলে কি হবে? এই কয়লা যেদিন ফুরিয়ে যাবে সেদিনকে বিদ্যুৎ উৎপাদন ফুরিয়ে যাবে। তার মানে আমরা আজকে প্রচুর পরিমাণে বিদ্যুৎ ব্যবহার করলাম, প্রচুর কয়লা উত্তোলন করলাম, তোলার মাধ্যমে আমরা কি করলাম? মানুষের যত প্রয়োজন তত বিদ্যুৎ উৎপাদন করলাম। এই করতে করতে একটা সময় দেখা গেল বিদ্যুতের উৎপাদন ফুরিয়ে গেল, কয়লা শেষ হয়ে গেল। তাহলে কি হবে? ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু বিদ্যুৎ ব্যবহার করতে পারবে না। আর আমরা আজকের প্রজন্মে যেখানে দাঁড়িয়ে আছি, তা সেখানে প্রায় সমস্ত কিছুই বিদ্যুৎ নির্ভর। যদি বিদ্যুৎ না থাকে তাহলে এই উন্নয়নগুলো কোথায় যাবে? সেগুলো নিয়ে আমাদের বিস্তারিত ভাবতে হবে। তাই আমরা ভবিষ্যৎ প্রজন্মের যে নিজস্ব চাহিদা, সেই পূরণে আপোষ করব না। সেই পূরণের সঙ্গে আপোষ না করে আজকের সমাজের যে চাহিদা, সেই চাহিদা পূরণ করে এরকম যে উন্নয়ন, সেই উন্নয়নকে স্থিতিশীল উন্নয়ন বলা হয়। তাহলে আমরা যে তড়িতের বা বিদ্যুতের উদাহরণ দিলাম, সেই বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে আমাদের বিকল্প পদ্ধতির ব্যবহার করতে হবে। যেমন জলবিদ্যুৎ প্রকল্প আছে, জলবিদ্যুৎ তৈরি, জল থেকে বিদ্যুৎ তৈরি হচ্ছে। এখন সৌর বিদ্যুৎ তৈরি হচ্ছে, মানে শুধু কয়লা দিয়ে নয়, বিকল্প ব্যবস্থা তৈরির মাধ্যমে আমরা একটা ভালো পরিবেশ তৈরি করতে পারছি, বা পরবর্তী প্রজন্মের জন্য কিছুটা রেখে যেতে পারছি। এর মূল দিক কি? এই শুধু আমরা যদি আরেকটু আলোচনা করি এই সংজ্ঞাটা নিয়ে, তাহলে বুঝতে পারবো যে শুধু তড়িৎ নয়, পরিবেশের ক্ষেত্রে যদি আমরা দেখি যে আজকের পরিবেশে প্রচুর পরিমাণে আমরা এই গরম লাগছে বলে এসি ব্যবহার করছি, ফ্রিজ ব্যবহার করছি, বিভিন্ন রকম যন্ত্রপাতি ব্যবহার করছি, যে প্রচুর যানবাহন ব্যবহার করছি, এমনভাবে দূষণ তৈরি করে ফেলছি, বায়ু দূষণ, জল দূষণ, সমস্ত মাধ্যমে পরিবেশকে এমন দূষিত করে ফেলছি যাতে ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই পরিবেশই বেঁচে থাকার মতো পরিবেশ না হয়, বিষ হিসাবে চলে আসতে পারে। তাহলে পরিবেশকেও এমনভাবে বাঁচিয়ে রাখতে হবে যাতে পরবর্তীকালে প্রজন্ম একটা সুন্দর পরিবেশ পায় তাদের বেঁচে থাকার জন্য এবং বৃদ্ধির জন্য। এবার এই স্থিতিশীল উন্নয়নের মূল দিকগুলি কি কি? আমরা তিনটে দিক নিয়ে সাধারণত আলোচনা করব। প্রথম হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধি, দ্বিতীয় সামাজিক অন্তর্ভুক্তি, এবং তৃতীয় পরিবেশগত স্থায়িত্ব। অর্থনৈতিক প্রবৃদ্ধি মানে অর্থনৈতিক উন্নতিকে একটা ধারায় রাখতে হবে, এবং যে ধারায় এই অর্থনৈতিক প্রবৃদ্ধি আজকের প্রজন্মের প্রয়োজনীয়তাকে পূরণ করে ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজনীয়তাগুলোকেও পূরণে সক্ষম থাকবে, সেই অর্থনৈতিক প্রবৃদ্ধির দিকে আমাদের নজর দিতে হবে। আজকের প্রজন্মের প্রয়োজনীয়তা পূরণ করার জন্য অর্থনৈতিক প্রবৃদ্ধি করলাম, কিন্তু এই প্রবৃদ্ধি যদি পরবর্তী প্রজন্ম বা
আগত প্রজন্মগুলোতে সহায়তা করতে না পারে বা তাদের অর্থনৈতিক যে চাহিদা সেটাকে পূরণ করতে না পারে, তাহলে সেই বৃদ্ধি কিন্তু স্থিতিশীল অর্থনৈতিক প্রবৃদ্ধি নয়। তাহলে স্থিতিশীল অর্থনৈতিক প্রবৃদ্ধি হচ্ছে একটা মূল দিক স্থিতিশীল উন্নয়নের। দ্বিতীয়ত হচ্ছে সামাজিক অন্তর্ভুক্তি। আমরা একটা অংশের মানুষ উন্নত করলাম এরকম নয়, সমস্ত স্তরের মানুষকে ভবিষ্যতের জন্য তৈরি করতে হবে। একটা স্তরের মানুষ এই স্থিতিশীল উন্নয়নের অংশ হলো আর বাকি একটা বড় অংশের মানুষ স্থিতিশীল উন্নয়নের অংশ হলো না, তাহলে কিন্তু স্থিতিশীল উন্নয়ন হবে না। কারণ যা বাকি একটা, ধরুন আমরা 50% মানুষ আমরা স্থিতিশীল উন্নয়ন সম্বন্ধে জানলাম, তার মূল দিকগুলো সম্বন্ধে জানলাম, সেইগুলোর ব্যবহার এবং পরবর্তী প্রজন্মের জন্য জায়গা রেখে দেওয়া, সেইগুলো করলাম। কিন্তু বাকি 50% মানুষ যদি এই উন্নয়ন সম্বন্ধে না জানে, তাহলে কি হবে? তারা তো সঠিকভাবে ব্যবহার করতে পারবে না, এক। দ্বিতীয়ত হচ্ছে আমরা যারা জানলাম তারাই আজকের প্রজন্মের চাহিদার বেশিরভাগ অংশ পূরণ করে ফেললাম, আর একটা মার্জিনালাইজ সেকশনকে বা একটা বঞ্চিত সেকশনকে আমরা রেখে দিলাম যে তাদের দাবি, তাদের চাহিদা পূরণ হলো না। এইটা কিন্তু স্থিতিশীল উন্নয়ন নয়। স্থিতিশীল উন্নয়নে সামাজিক অন্তর্ভুক্তির প্রয়োজন আছে, যাতে সমস্ত স্তরের মানুষের মধ্যে এই স্থিতিশীল উন্নয়নের ধারণা যায় এবং সমস্ত স্তরের মানুষের বর্তমানের চাহিদা পূরণ হয় এবং সমস্ত স্তরের মানুষই ভাবতে পারে পরবর্তী প্রজন্মের চাহিদা পূরণ করার জন্য আমাদের কি কি করা উচিত। আর হচ্ছে পরিবেশগত স্থায়িত্ব, যেটা একটু আগে আমরা আলোচনা করছিলাম, যে পরিবেশকে স্থায়ী চাহিদা পূরণের জন্য পরিবেশকে এমন পরিমাণে দূষিত করব না যা ভবিষ্যতে এমন একটা পরিবেশ রাখবে যে পরিবেশে মানুষ বাঁচতে পারবে না। আমরা জানি বিগত 100-200 বছরে আমাদের পরিবেশ কতটা দূষিত হয়েছে প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে আমাদের ডেইলি যে নিডসগুলো আছে, নেসেসিটিসগুলো আছে, চাহিদাগুলো আছে, সেগুলো পূরণ করতে গিয়ে। তাই এখন আমরা প্রতিদিন এই পরিবেশের দূষণ কিভাবে কমানো যায় তাই নিয়ে বিশ্বব্যাপী একটা আন্দোলন চলছে, বিশ্বব্যাপী প্রচার চলছে, সচেতনতা বৃদ্ধির কাজ চলছে, যাতে পরিবেশের এত পরিমাণ দূষণ না হয়, পরিবেশের ক্ষতি না হয়, যাতে আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা সুন্দর পৃথিবী রেখে যেতে পারি, শস্য শ্যামলা পৃথিবী রেখে যেতে পারি। তাহলে তিনটে মূল দিক নিয়ে আমরা আলোচনা করলাম: অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামাজিক অন্তর্ভুক্তি এবং পরিবেশগত দায়িত্ব। এবার স্থিতিশীল উন্নয়নের গুরুত্ব কি? প্রথমেই দেখি আমরা যে সম্পদের প্রাপ্যতা নিশ্চিত করে, প্রত্যেকে যেন সম্পদকে পায়, তার যা প্রাপ্য সম্পদ সেই সম্পদ যেন সে পায়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদের দক্ষ ব্যবহার করতে পারে। মানে আজকে একটা আমরা যেটা এনার্জি এফিসিয়েন্সি বলি না, অ্যাসেট এফিসিয়েন্সি বা ওয়েলথ এফিসিয়েন্সি, এটাকে এরকমভাবে বলা যেতে পারে যে আমরা আগে 100 ওয়াট 200 ওয়াটের বাল্ব ব্যবহার করতাম, এখন আমরা কি করি 6 ওয়াট 8 ওয়াটের সিএফএল বা এলইডি বাল্ব ব্যবহার করি, মানে বিদ্যুৎকে বাঁচাচ্ছি। আমরা যে ফুয়েল, গাড়ির যে ফুয়েল হয় সেই ফুয়েলের দক্ষতা বৃদ্ধির চেষ্টা করছি। আমরা পেট্রোলের সাথে সাথে ইথানলকে ব্যবহার করা যায় কিনা সেটা নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছি। বিকল্প হিসেবে আমরা বিদ্যুৎ চালিত গাড়িতে নিয়ে এসেছি, যাতে পরিবেশ নষ্ট না হয়। তাহলে সম্পদের প্রাপ্যতা নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদের দক্ষ ব্যবহার করতে পারে বর্তমান প্রজন্ম। এরপর হচ্ছে ন্যায় বিচার প্রচার করে, বিভিন্ন বৈষম্যকে দূরে রেখে, ধনী দরিদ্র, নারী পুরুষ, জেনারেল, এসসি এসটি ওবিসি, এই বিভিন্ন বৈষম্যকে দূরে সরিয়ে রেখে প্রত্যেকে যাতে ন্যায় বিচার পায়, সেই ন্যায় বিচারকে প্রচার করতে হবে। এটাও স্থিতিশীল উন্নয়নের একটা বিশেষ গুরুত্ব। তৃতীয়ত হচ্ছে পরিবেশকে রক্ষা করে, মানে পরিবেশগত অবক্ষয় হ্রাস করে জলবায়ু পরিবর্তনকে প্রশমিত করা। জলবায়ুর পরিবর্তন হলে একটা সময় ডাইনোসরের মতো ওই বিপুল পরিমাণের একটা বড় প্রাণী, একটা ভয়ঙ্কর প্রাণীও কিন্তু পরিবেশের কারণে ধ্বংস হয়ে গেছে। আমরা মানুষ তো তাদের কাছে ক্ষুদ্র, সেই মানব সমাজও কিন্তু পরিবেশের অবক্ষয় হলে ধ্বংস হয়ে যেতে পারে। তাহলে আমাদেরকে পরিবেশকে রক্ষা করতে হবে। আমরা আপনারা সবাই মিলে পরিবেশকে যদি রক্ষা করতে পারি, তবেই কিন্তু পরিবেশ পরবর্তী প্রজন্মের জন্য বা ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশের একটা সুস্থ পরিবেশ থাকবে তাদের বেঁচে থাকার জন্য, এবং জলবায়ুর পরিবর্তনকে প্রশমন করা যাবে বা প্রশমিত করা যাবে। শিক্ষা পারে মানুষকে পরিবেশ বিষয়ে আরও শিক্ষিত করে পরিবেশের জলবায়ুর পরিবর্তনকে প্রশমিত করতে। তাহলে পরিবেশ রক্ষা করাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ অংশ স্থিতিশীল উন্নয়নের। আর হচ্ছে জীবনযাত্রার মান উন্নত করা, স্বাস্থ্যকর এবং আরও স্থিতিশীল জীবনযাত্রাকে উৎসাহিত করতে হবে, মানুষ যাতে স্বাস্থ্যকর জীবনযাপন করে। আমরা প্রচুর পরিমাণে ফাস্টফুড খাই, আমরা বিভিন্ন রকম কাজকর্ম করি যেগুলো আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক হয়। তাহলে এই যে সুস্বাস্থ্যের অধিকারী কী করে হব এবং আরও স্থিতিশীল জীবনযাত্রা কী করে হবে, আরও বেশি করে লাইফ টাইম বাড়ানো কী করে যাবে, আয়ু কী করে বাড়ানো যাবে, মানুষ কী করে সুস্থ থাকবে অসুস্থতাকে দূরে রেখে, সেইটাকে আমাদের চেষ্টা করতে হবে। আমরা চেষ্টা করছি কিন্তু আমাদের এগুলো থেকেই যাচ্ছে। তাহলে এইটাও জীবনযাত্রার মান উন্নত করা আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে স্থিতিশীল উন্নয়নের।
এবার স্থিতিশীল উন্নয়নের স্তম্ভগুলি নিয়ে আমরা আলোচনা করতে পারি। আমরা তিনটে স্তম্ভ, তিনটে পিলার তাই নিয়ে আলোচনা করবো আজকে। একটা হচ্ছে অর্থনৈতিক স্থায়িত্ব, একটা সামাজিক স্থায়িত্ব, আর হচ্ছে পরিবেশগত স্থায়িত্ব। অর্থনৈতিক স্থায়িত্ব, আমরা জানি উন্নয়নের জন্য অর্থ একটা মূল বিষয়, একটা মূল ফ্যাক্টর। তাহলে অর্থনৈতিক স্থায়িত্ব হচ্ছে পরিবেশগত ক্ষতি ছাড়াই প্রবৃদ্ধি প্রচার করা এবং উদ্ভাবন এবং কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করা। তাহলে পরিবেশকে ক্ষতি না করে কি করে অর্থনৈতিক উন্নতি করা যায়, মানে আমার অর্থনীতির উন্নতি দরকার, মানে আমার বাড়িতে প্রচুর গাছ আছে, সব কটা গাছ কেটে দিয়ে কাঠ বানিয়ে সেটাকে বিক্রি করে দিয়ে আমার অর্থনীতির ঘাটতি পূরণ করলাম, এটা কিন্তু অর্থনৈতিক স্থায়িত্ব নয়, অর্থনৈতিক স্থিতিশীল উন্নতি নয়। অর্থনীতির উন্নত করতে হবে এরকম ভাবে যাতে পরিবেশের ক্ষতি না করে, পরিবেশের ক্ষতি ছাড়াই কি করে আমরা অর্থনৈতিক প্রবৃদ্ধি করতে পারি সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আর উদ্ভাবন এবং কর্মসংস্থান সৃষ্টি করতে হবে, যে উদ্ভাবনী শক্তি এবং কর্মসংস্থান পরিবেশের ক্ষতি করবে না, সামাজিক স্থায়িত্বের ক্ষতি করবে না, সেইটা। আমরা এবার দ্বিতীয় স্তম্ভে আসবো, সেটা হচ্ছে সামাজিক স্থায়িত্ব। সামাজিক সাহিত্যের মধ্যে কি, এইটার ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য এবং সমতা। এই তিনটে অ্যাক্সিসকে আমাদের একদম ঠিকঠাক রাখতে হবে। শিক্ষার প্রগতি রাখতে হবে, স্বাস্থ্যসেবার প্রগতি রাখতে হবে এবং সমতাকে প্রচার করতে হবে। এই তিনটে প্রচারের মাধ্যমে কিন্তু আমরা স্থিতিশীল উন্নয়নকে এগিয়ে নিয়ে আসতে পারি বা স্থিতিশীল উন্নয়ন ঘটাতে পারি। তাহলে শুধু কি প্রচার করলে হবে না, শিক্ষার প্রয়োগ ঘটাতে হবে, স্বাস্থ্যসেবার বৃদ্ধি করতে হবে এবং সমতা, প্রত্যেক মানুষ যাতে সমতাকে বুঝতে পারে তার দিকে লক্ষ্য রাখতে হবে। আর হচ্ছে অন্তর্ভুক্তিমূলক সম্প্রদায়গুলিকে উৎসাহ করা, যারা মার্জিনালাইজড, পিছিয়ে পড়া সম্প্রদায়, তাদেরকে অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে মূল ধারার শিক্ষা ব্যবস্থা এবং সামাজিক পদ্ধতিতে অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে আমাদের সামাজিক স্থায়িত্ব বৃদ্ধি করতে হবে, সমাজ যাতে একটা স্টেবল কন্ডিশনে থাকে। তাহলে সামাজিক স্থায়িত্ব হচ্ছে স্থিতিশীল উন্নয়নের দ্বিতীয় স্তম্ভ। এরপর আসবে পরিবেশগত সাহিত্য। আমরা পরিবেশে বাস করি, আমরা বেঁচে থাকার জন্য আমাদের প্রয়োজন অক্সিজেন। বাতাসে যত বেশি পরিষ্কার অক্সিজেন থাকবে, বাতাস যত বেশি পরিষ্কার হবে, তত বেশি সুস্থভাবে আমরা বেঁচে থাকবো। আমরা জানি বাতাস কিভাবে দূষিত হচ্ছে, জল কিভাবে দূষিত হচ্ছে, মাটি কিভাবে দূষিত হচ্ছে, এই সমস্ত দূষণ, শব্দ কিভাবে দূষিত হচ্ছে, তার ফলে আমাদের ভারসাম্য নষ্ট হচ্ছে, শারীরিক ভারসাম্য নষ্ট হচ্ছে। তাহলে প্রাকৃতিক বাস্তুতন্ত্রের সংরক্ষণ করতে হবে। কত প্রাণী বিলীন হয়ে যাচ্ছে, মরে যাচ্ছে, আর খোঁজ পাওয়া যাচ্ছে না, শেষ এলিমেন্টও তাদের চলে যাচ্ছে বা শেষ স্যাম্পলও চলে যাচ্ছে। গোটা পৃথিবী থেকে এই দূষণের মাধ্যমে কত প্রাণী মুছে গেছে। আমরা রাস্তাঘাটে দেখি যে যে গাছগুলোতে আজ থেকে 10-15 বছর আগে প্রচুর পাখি থাকতো, সেই গাছগুলোতে এই মোবাইল টাওয়ারগুলোর জন্য আজকাল আর পাখি থাকে না। তাহলে মোবাইল টাওয়ারের কি প্রয়োজন নেই? আছে, কিন্তু সেগুলোকে এমনভাবে ব্যবহার করতে হবে যাতে পরিবেশের বাস্তুতন্ত্র সংরক্ষিত হয়, পরিবেশের বাস্তুতন্ত্রের ক্ষেত্রে কোনো ক্ষতি না হয়। তাহলে বাস্তুতন্ত্রের সংরক্ষণ পরিবেশের স্থায়িত্ব রক্ষার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ অংশ। আর নবীকরণযোগ্য শক্তি বা নবায়নযোগ্য শক্তি তার প্রয়োগ করতে হবে এবং স্থিতিশীল উন্নয়নের রূপান্তর ঘটাতে হবে, যেমন সৌরশক্তি, যেমন অ্যাটমিক এনার্জি, এইগুলোকে ব্যবহার করতে হবে। এই যে প্রথমেই বলছিলাম কয়লা পুড়িয়ে বিদ্যুৎ, তাহলে কয়লা পুড়িয়ে বিদ্যুৎ তৈরি করতে গেলে একটা সময় কয়লা ফুরিয়ে যাবে, এটা বলেছি আমরা। তাহলে তার বিকল্প পদ্ধতি ব্যবহার করতে হবে। গাড়ি পেট্রোল বা ডিজেলে চললে যে পরিমাণ ধোঁয়া নির্গত হয় তাই দিয়ে বাতাস দূষিত হয়, তাহলে পরিবেশকে ভালো রাখার জন্য ইলেকট্রিক ভেহিকেলের ব্যবহার বাড়াতে হবে। এখন গোটা পৃথিবীতে সেই উদ্যোগ চলছে। তাহলে পরিবেশগত স্থায়িত্ব আমাদের স্থিতিশীল উন্নয়নের তৃতীয় স্তম্ভ। আমরা এবার স্থিতিশীল উন্নয়নের জন্য বিশ্বব্যাপী লক্ষ্য বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস যেটা আছে, তার সারসংক্ষেপ 2015 সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত হয়েছিল। তার যে মূল লক্ষ্যগুলি ছিল সেগুলো নিয়ে আমরা একটু একটু করে আলোচনা করব। প্রথম লক্ষ্য ছিল দারিদ্র্যমুক্ত পৃথিবী। গোটা পৃথিবী থেকে দারিদ্র্য মুক্তি ঘটাতে হবে। দরিদ্র মানুষ থাকলেই কিন্তু তাদের শিক্ষার অভাব থাকবে, স্বাস্থ্যের ক্ষতি হবে, তাদের পুষ্টির অভাব থাকবে, তার ফলে স্থিতিশীল উন্নয়ন হবে না। তারপরে থাকবে শূন্য ক্ষুধা শূন্য পৃথিবী তৈরি করতে হবে, প্রত্যেক মানুষ যাতে খেতে পায়। আমরা এই কোভিডকালীন সময় দেখেছি যে দেশের প্রায় 130-35 কোটি মানুষের মধ্যে 80 কোটি মানুষকে তখন ফ্রিতে খাবার দিতে হয়েছে আমাদের রাষ্ট্রকে। তার মানে আমাদের দেশে এখনো শূন্য ক্ষুধা তৈরি হয়নি, প্রচুর মানুষ খেতে পায় না। গোটা পৃথিবীতে এরকম অনেক আছে সব মানুষ খেতে পায় না, কিন্তু এই ক্ষুধা মুক্তি ঘটাতে হবে। প্রত্যেক মানুষের খাদ্যের অধিকার আছে, তাদেরকে খাদ্য, পুষ্টিসম্মত খাদ্য দিতে হবে। প্রত্যেক মানুষের শিক্ষার অধিকার আছে। শিক্ষার অধিকার মানে স্কুলে ভর্তি করে দিলাম পড়াশোনা হয়ে গেল তাই নয়, মানসম্মত শিক্ষার অধিকার আছে। তাহলে সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা স্থিতিশীল উন্নয়নের জন্য মানসম্মত শিক্ষার ব্যবস্থা করতে হবে। এইচডিজি অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল 2015-তে আমাদের জাতিসংঘ এটা বলেছে, এর মূল লক্ষ্য হচ্ছে মানসম্মত শিক্ষা প্রদান প্রত্যেককে। আর বিশুদ্ধ জল এবং স্যানিটেশন, প্রত্যেকে জানো জলই জীবন আমরা জানি, তাহলে জল যদি দূষিত হয় তাহলে আমরা জীবনের জায়গায় মরণ পাবো। তাহলে সেই মরণ না আনার জন্য কি করতে হবে, আমরা যেন জলকে জীবন হিসেবেই ব্যবহার করতে পারি, তার জন্য বিশুদ্ধ পানীয় জল এবং স্যানিটেশন। আমরা স্যানিটেশন বলতে পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বলছি। এই যে ড্রেন পরিষ্কার করা যেমন স্যানিটেশনের পার্ট,
ড্রেন তৈরি করা স্যানিটেশনের পার্ট, শৌচালয় তৈরি করা স্যানিটেশনের পার্ট। একই রকমভাবে এই যে ন্যাপকিন ভেন্ডিং মেশিনগুলো আজকাল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়া হচ্ছে, এটাও কিন্তু স্যানিটেশনের পার্ট। এই সমস্তটাই হচ্ছে আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্টের একটা গোল, একটা লক্ষ্য। সেই লক্ষ্যে কি আছে? বিশুদ্ধ পানীয় জল এবং স্যানিটেশন। আর সাশ্রয়ী মূল্যের এবং পরিষ্কার শক্তি, যে শক্তি আমাদের মূল্য সাশ্রয়ী হবে এবং যে শক্তি নোংরা করবে না, পৃথিবীকে দূষিত করবে না, পরিষ্কার শক্তি, সেই শক্তির ব্যবহার বৃদ্ধি করতে হবে। যেমন সৌরশক্তি, বিকল্প শক্তির ব্যবহার বৃদ্ধি করতে হবে, পারমাণবিক শক্তির ব্যবহার বৃদ্ধি করতে হবে। না, বোম বানানোর কাজে নয় বা ধ্বংসের কাজে নয়, পারমাণবিক শক্তি বৃদ্ধির মাধ্যমে কি করতে? পারমাণবিক বিদ্যুৎ তৈরি করা যেতে পারে, চুল্লি তৈরি করা যেতে পারে। সেই শক্তিগুলি আরো বেশি করে যেভাবে ব্যবহার করে আমাদের সাশ্রয়ী মূল্যের শক্তি এবং পরিষ্কার শক্তি ব্যবহার করতে হবে। আর জলবায়ু কর্মসূচি, ক্লাইমেট অ্যাক্টিভিটি বা ক্লাইমেট গোল, এটা একটা বিরাট লক্ষ্য সাস্টেনেবল ডেভেলপমেন্টের গোলের। জলবায়ু কর্মসূচি গ্রহণ করে জলবায়ুর যে বিবর্তন বা জলবায়ুর পরিবর্তন, সেটাকে আটকাতে হবে একটা সুন্দর পরিবেশ ভবিষ্যৎ প্রজন্মের জন্য রাখার জন্য। তাহলে আমাদের এই 2015 সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, যেটা জাতিসংঘ তৈরি করেছিল, সেই জাতিসংঘের যে মূল লক্ষ্যগুলি ছিল সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। এবার এই স্থিতিশীল উন্নয়নের চ্যালেঞ্জ কি কি? প্রথমে তো অর্থনৈতিক চ্যালেঞ্জ। আমরা প্রায় সব বিষয়ে এই বিষয়টা আসে, অর্থনৈতিক চ্যালেঞ্জ। ধনী দরিদ্র মধ্যবিত্তের যে বৈষম্য, তার মাধ্যমে অর্থনৈতিক কারণে বা বৈষম্যের কারণে কি হয়? আমরা প্রপারলি আমাদের যে স্থিতিশীল উন্নয়ন, সেটাকে মেটেরিয়ালাইজ করতে পারবো না। তারপরে অনবায়নযোগ্য সম্পদের উপর নির্ভরতা, যেগুলো নবীকরণ হয় না, সেই রকম সম্পদের উপর নির্ভরতা বেড়ে যাচ্ছে। এবার বেড়ে গেলে যেটা হবে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা আর কিন্তু সেটাকে উপযুক্ত করে রেখে যেতে পারবো না। তাহলে অর্থনৈতিক চ্যালেঞ্জ একটা বড় চ্যালেঞ্জ। তারপর আছে সামাজিক চ্যালেঞ্জ। শিক্ষা আছে, শিক্ষার প্রসার ঘটানো হচ্ছে, কিন্তু শিক্ষার মাধ্যমে আবার শিক্ষার অভাবও আছে এবং শিক্ষার মাধ্যমে সচেতনতার অভাবও আছে। এই সামাজিক চ্যালেঞ্জে শিক্ষা এবং সচেতনতার অভাব একটা বড় গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। এবং এই চ্যালেঞ্জের সাথে সাথে যেটা আসে, শিক্ষা এবং সচেতনতা না থাকলে আমাদের পৃথিবীতে বা আমাদের মতো দেশগুলোতে যেটা থাকবে, বৈষম্য এবং বৈষম্য, শুধু বৈষম্যই থেকে যাবে। এবং বৈষম্য থাকলে কিন্তু সেই অর্থনৈতিক বৈষম্য, সামাজিক বৈষম্য, এসব সব থাকবে। তার ফলে প্রপার স্থিতিশীল উন্নয়ন সম্ভব হবে নয়। তারপর হচ্ছে পরিবেশগত চ্যালেঞ্জ, জলবায়ু পরিবর্তন এবং দূষণ। আমরা চেষ্টা করছি ব্যাপক প্রচার করে নবীকরণযোগ্য শক্তির ব্যবহার, রিডিউস, রিউজ, রিসাইকেল, এই স্লোগান দিয়ে আমরা আরও বেশি করে ব্যবহার বাড়ানো, পরিবেশের যাতে ক্ষতি না হয় সেগুলোর দিয়ে জলবায়ু পরিবর্তনকে রোধ করার। কিন্তু সেটা কি আদৌ হচ্ছে? প্রতিদিন আমরা আমাদের স্মার্টফোনগুলোতে এখন দেখতে পাই যে এয়ার পলিউশন ইন্ডেক্স বা এয়ার কোয়ালিটি কেমন আছে। বেশিরভাগ ক্ষেত্রে দেখি, বেশিরভাগ সময় লেখা থাকে ভেরি পুয়ার। মানে আমাদের গ্রাম এবং শহরগুলোতে আজকাল ভেরি পুয়ার দেখাচ্ছে। আমরা আগে বড় বড় শহর, দিল্লি, কলকাতা, চেন্নাইদের ক্ষেত্রে ভাবতাম প্রচুর গাড়ি ঘোড়া চলে, প্রচুর কলকারখানা আছে, তাই এয়ার পলিউশন ইন্ডেক্স খারাপ। কিন্তু এখন আমরা লোকাল স্তরেও গ্রাম শহর, ছোট ছোট গ্রাম শহরগুলোতেও দেখছি এয়ার পলিউশন ইন্ডেক্স খুব খারাপ হচ্ছে। তাহলে জলবায়ুর পরিবর্তন একটা বড় চ্যালেঞ্জ, জলবায়ু দূষণ একটা বড় চ্যালেঞ্জ, পরিবেশ দূষণ একটা বড় চ্যালেঞ্জ। এবং তার ফলে এই যে আমরা একটু আগে পাখির উদাহরণ দিলাম, পাখি নষ্ট হয়ে যাচ্ছে, বিভিন্ন পশু শেষ হয়ে যাচ্ছে, তাদের পরবর্তী প্রজন্ম আর থাকছে না, একে একে এক একটা প্রজাতি ধ্বংস হয়ে যাচ্ছে, একটা স্পিসিস ধ্বংস হয়ে যাচ্ছে। তাহলে জীববৈচিত্র্যের ক্ষতি হচ্ছে এবং বন উজাড় হয়ে যাচ্ছে। এখন গুণে রাখতে হয় কতগুলো বাঘ আছে, কতগুলো হাতি আছে। আগে এই সংখ্যা প্রচুর ছিল। তাহলে একটা সময় যেমন ডাইনোসর ধ্বংস হচ্ছে, কবে দেখা যাবে বাঘ শেষ হয়ে যাচ্ছে, হাতি শেষ হয়ে যাচ্ছে, এরকম জীববৈচিত্র্যের ক্ষতি হচ্ছে। তাহলে এই জীববৈচিত্র্য কিন্তু শুধুমাত্র তার ক্ষতি হবে না, জীববৈচিত্র্যের ক্ষতি হলে মানব সমাজেরও ক্ষতি হবে, তার ফলে স্থিতিশীল উন্নয়নের ক্ষতি হবে। তাহলে এই চ্যালেঞ্জ, পরিবেশগত চ্যালেঞ্জও একটা বড় চ্যালেঞ্জ। এবার কি করে আমরা স্থিতিশীল উন্নয়নকে পেতে পারি, এই অর্জনের কৌশল কি? প্রথম হচ্ছে নীতি এবং শাসন ব্যবস্থার মধ্যে কিছু চেঞ্জেস আনতে হবে। যেমন পরিবেশগত আইন প্রণয়ন এবং প্রয়োগ করতে হবে। শুধু আইন প্রণয়ন করে থেমে গেলে হবে না, তার কঠোরভাবে প্রয়োগ করতে হবে এবং সবাই যাতে সেই আইন সম্বন্ধে সচেতন হয় এবং প্রয়োগ করে সেটা খেয়াল রাখতে হবে। আমরা সবাই জানি প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করলে কতটা ক্ষতি হয় পরিবেশের, কিন্তু তাও বাজার যাওয়ার সময় আমরা ব্যাগ নিয়ে যাচ্ছি না, ওখানে গিয়ে একটা ক্যারি ব্যাগ নিচ্ছি, প্লাস্টিকের ব্যাগ নিচ্ছি। এই যে জানার পরেও ভুল করছি, এটা কিন্তু আইন আছে, সে আইনের প্রপার প্রয়োগ হচ্ছে না। এবং প্রয়োগ না করার পিছনে রাষ্ট্রের বা আমাদের যারা উপরস্তরের প্রশাসন আছে তাদের কিছুটা গাফিলতি আছে, এবং আমরা যারা সাধারণ মানুষ তাদের গাফিলতি সব থেকে বেশি। আর পরিবেশকে রক্ষা করার জন্য কি করতে হবে? সবুজ নীতি প্রয়োগ করতে এবং সবুজ নীতিকে সমর্থন করতে, মানে সবুজায়ন, আরো বেশি গাছ লাগানো, গাছ না কাটা এবং পৃথিবীতে সবুজের পরিমাণ বাড়ানো। এই যে কিছুদিন আগে থেকে আমরা দেখি অ্যামাজনের জঙ্গলে মাঝে মাঝে আগুন লেগে যায়। অ্যামাজন হচ্ছে পৃথিবীর ফুসফুস বলা হয়। এই জঙ্গল যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, এবং বিভিন্ন সময় শোনা যায় যে কর্পোরেট সংস্থাগুলির ওই জমি দখল বা এই রকম কারণে আমাজনের জঙ্গলে হয়তো আগুন লাগাচ্ছে, এগুলো অনেকটা তদন্তের বিষয় বা সিদ্ধান্তে পৌঁছতে গেলে অনেক তথ্যের প্রয়োজন হয়তো। কিন্তু যদি সত্যি এরকম হয় তাহলে সেটা খুব ক্ষতিকারক।
মানে আমাদের বেঁচে থাকার জন্য আরো বেশি সবুজ প্রয়োজন। আমরা জানি গাছ লাগানোর প্রয়োজন, গাছ কাটা নিষিদ্ধ, কিন্তু আমরা গাছ কাটার জন্য যেটুকু পারমিশন নিতে হয় সেটুকু নিই না, যেটুকু গাছ আমাদের লাগানো যেতে পারে সেটুকু আমরা আজকাল আর করি না। তাহলে এই নীতি প্রয়োগ করতে হবে, প্রযুক্তিগত উদ্ভাবন করতে হবে, মানে নবীকরণযোগ্য শক্তির ব্যবহার বাড়াতে হবে এবং তার জন্য প্রযুক্তি ডেভেলপ করতে হবে। আর স্টেবল কৃষি বা সাস্টেনেবল এগ্রিকালচার এবং সবুজ অবকাঠামো তৈরি করতে হবে। তাহলে প্রযুক্তির উন্নতির মাধ্যমে কি হবে? প্রযুক্তির উদ্ভাবনের মাধ্যমে সাস্টেনেবল ডেভেলপমেন্ট ইন এগ্রিকালচারাল সেক্টর হবে, স্থিতিশীল কৃষির উন্নয়ন হবে এবং সবুজ অবকাঠামো তৈরি হবে। আর হচ্ছে সম্প্রদায়ের অংশগ্রহণ, মানে কমিউনিটি পার্টিসিপেশন বাড়াতে হবে। জনসচেতনতা আমাদের নিজেদের বৃদ্ধি করতে হবে এবং অন্যদের বৃদ্ধিতে সহায়তা করতে হবে। আর এই যে এক্সপেন্ডিচার, খরচ, এই স্থিতিশীল খরচে উৎসাহিত করতে হবে, যে আমার আছে মানে প্রচুর খরচ করলাম, আমার অনেক টাকা আছে, তাই আমার বাড়িতে আমি সারাদিন ইলেকট্রিসিটির বাল্বগুলো জ্বালিয়ে রাখলাম, আলো জ্বালিয়ে রাখলাম, পাখা চালিয়ে রাখলাম, এসি চালালাম, মাইক্রো ওভেন চালালাম, সমস্ত কিছু বেশি বেশি করে চালিয়ে রাখলাম, বেশি বেশি করে ব্যবহার করলাম, কারণ আমার বিল দেওয়ার ক্ষমতা আছে। এই খরচের উপরে লাগাম টানতে হবে, যাতে আমার যেটুকু প্রয়োজন সেটুকু ব্যবহার করা, আমার অর্থ আছে বলেই সেটাকে যথেচ্ছভাবে খরচ করা নয়। তাহলে সম্প্রদায়ের প্রত্যেক মানুষের অংশগ্রহণে, ওই একটু আগে ব্যাগের উদাহরণ দিচ্ছিলাম, আমরা যদি বাজার করার সময় প্রত্যেকে ব্যাগ নিয়ে বাজারে যাই, তাহলে আমাদেরকে আর প্লাস্টিক ব্যবহার করতে হয় না। কিন্তু আমরা এই ব্যাগ নেওয়ার মতো কাজটুকুও করি না। তার ফলে কি হয়? আমাদের বাজারে গিয়ে প্লাস্টিক নিতে হয় এবং সেই প্লাস্টিকগুলো আমাদের পরিবেশকে ব্যাপকভাবে দূষিত করে। এখন যদি পুরসভার বর্জ্যগুলো যেখানে ফেলা হয় সেখানে গিয়ে আমরা দেখি, তাহলে দেখব প্লাস্টিক বর্জ্যের পরিমাণ কি পরিমাণে বেড়েছে। তাহলে খরচ করা, এই প্লাস্টিক খরচ, প্লাস্টিক অবশ্যই প্রয়োজনীয়তা আছে, বিভিন্ন সেক্টরে কাজে লাগে, কিন্তু যেখানে রিইউজ এবং রিসাইকেল করা যায় সেই সব জায়গাতেই প্লাস্টিক ব্যবহার করা উচিত। যতটুকু প্রয়োজন ততটুকু বা তার থেকে কম পরিমাণে। কিন্তু আমাদের যে জায়গাগুলো আর রিইউজ রিসাইকেল হয় না, সেই জায়গাগুলোতে আমরা প্লাস্টিক ব্যবহার করে করে আমরা পরিবেশকে আরো বেশি দূষিত করে তুলছি। এবার স্থিতিশীল অনুশীলনের উদাহরণ যদি যাই, একটা উদাহরণ আমরা এর আগেও বলছিলাম, সেটা হচ্ছে নবায়নযোগ্য শক্তি বা নবীকরণযোগ্য শক্তি, যেমন সৌরশক্তি, বায়ুশক্তি, জলবিদ্যুৎ, এগুলো হচ্ছে নবায়নযোগ্য শক্তি বা নবীকরণযোগ্য শক্তি। এগুলোর ব্যবহার বাড়াতে হবে। তাপবিদ্যুতের ব্যবহার কমিয়ে আমরা সৌরবিদ্যুৎ বা পারমাণবিক বিদ্যুৎ বা জলবিদ্যুতের ব্যবহার বৃদ্ধি করতে হবে। আর কি আছে? স্থিতিশীল কৃষি। আমরা এত বেশি করে এখন সার বা বিভিন্ন রকম ফার্টিলাইজার ব্যবহার করি, যা জমির ক্ষতি করছে এবং বহুফসলি জমিকে একটা সার্টেন পিরিয়ডের পরে একফসলি জমিতে পরিণত করছে বা বন্ধা জমিতে পরিণত করে দেয়। এই যে আজকের চাহিদা পূরণ করার জন্য বেশি পরিমাণ সার ওষুধ ব্যবহার করে জমির নেচার নষ্ট করে দিচ্ছি, আমরা জমির প্রকৃতি নষ্ট করে দিচ্ছি, তার ফলে আজকের চাহিদা পূরণ হচ্ছে কিন্তু ভবিষ্যতের চাহিদা পূরণে এই জমিগুলো অক্ষম হয়ে যাবে। তাই স্থিতিশীল কৃষিতে জৈব চাষ এবং ফসল ঘূর্ণন, মানে দোফসলা তিন ফসলি জমির নেচার যেন পরিবর্তিত না হয় সেটার দিকে লক্ষ্য রাখতে হবে। বর্জ্য ব্যবস্থাপনা, একটু আগে বলছিলাম যে পুরসভার বর্জ্য যেখানে রাখা হয় সেই জায়গাগুলো যদি আমরা দেখি, তাহলে সেইগুলোকে ফেলে দিয়ে ডাম্প করে রেখে নোংরার পাহাড় তৈরি করে দিলাম, সেটা করলে হবে না। আমাকে আপনাকে প্রত্যেককে একটা বিষয়ে খেয়াল রাখতে হবে যে বর্জ্যকে ব্যবহার করতে হবে প্রপারলি। এখন দেখবেন প্রচুর পুরসভা বাড়িতে আলাদা আলাদা করে ডাস্টবিন দেয়, যে এর মধ্যে জৈব বর্জ্য রাখবেন, এর মধ্যে নবীকরণযোগ্য বর্জ্যগুলো রাখবেন, এগুলো যেগুলো নষ্ট হয়ে যাচ্ছে সেরকম বর্জ্য। আমরা বাড়িতে সেই তিনটেকেও আলাদা করার মতো সচেতনতা আমাদের নেই। আমরা জানি এটা করতে পারলেও ভালো, কিন্তু করি না, ওইটুকু কাজ আমরা করি না। তার ফলে কি হয়? যে বর্জ্যের মধ্যে পুনর্ব্যবহারযোগ্য কম্পোস্ট তৈরি করার মতো বর্জ্য থাকে সেগুলো প্লাস্টিকের সঙ্গে ফেলে দিতে হয়, তার ফলে বর্জ্যের পাহাড় তৈরি হয়ে যায়। তাহলে বর্জ্য ব্যবস্থাপনায় পুনর্ব্যবহার এবং কম্পোস্ট তৈরি করা, এগুলোর মাধ্যমে, বা আজকাল প্লাস্টিক দিয়ে রাস্তা তৈরি হচ্ছে বা প্লাস্টিককে রিউজ করে বিভিন্ন রকম কাজকর্ম করা হচ্ছে, সেইগুলো বৃদ্ধি করতে হবে। আর কি? পরিবেশ বান্ধব পরিবহন, যেমন বৈদ্যুতিক যানবাহন, পাবলিক পরিবহনে পেট্রোল ডিজেলের ব্যবহার কমিয়ে বৈদ্যুতিক যানবাহন যদি ব্যবহার করি, তাহলে অনেক বেশি পরিবেশ বান্ধব যানবাহন ব্যবহৃত হবে। তার ফলে পরিবেশের দূষণ, মানে ধোঁয়ার থেকে যে দূষণ হয় সেই দূষণ কমবে। এবার এডুকেশন ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা স্থিতিশীল উন্নয়নের জন্য শিক্ষা, তার মূল উপাদান কি কি? প্রথমত হচ্ছে সামগ্রিক পদ্ধতি। পরিবেশগত, অর্থনৈতিক এবং সামগ্রিক মাত্রাগুলিকে একীভূত করে শিক্ষার ব্যবস্থা তৈরি করতে হবে। মানে পরিবেশের জন্য আলাদা শিক্ষা, অর্থনীতির জন্য আলাদা শিক্ষা, সামাজিক মাত্রাগুলোর জন্য আলাদা শিক্ষা, এরকম নয়। একই শিক্ষা ব্যবস্থার মধ্যে মাল্টিডিসিপ্লিনারি কনসেপ্ট সৃষ্টি করে বা মাল্টি প্যারামিটার রেখে পরিবেশ, অর্থনীতি এবং সমাজ বা সামাজিক যে প্যারামিটার, সেই প্যারামিটারগুলো একসঙ্গে রেখে একটা সামগ্রিক পদ্ধতি বা শিক্ষা পদ্ধতি তৈরি করতে হবে। জীবনব্যাপী শিক্ষা, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ, এমএ পাস করলাম, শিক্ষা শেষ হয়ে গেল না। লাইফ লং এডুকেশন, প্রত্যেক দিন পৃথিবীর ডেভেলপমেন্ট হচ্ছে, টেকনোলজির ডেভেলপমেন্ট হচ্ছে, প্রত্যেক দিন পরিবর্তন হচ্ছে পৃথিবী, তাই প্রত্যেক মানুষের জীবনব্যাপী শিক্ষা প্রয়োজন। তাহলে সকল বয়সের জন্য অবিচ্ছিন্ন শিক্ষাকে উৎসাহিত করতে হবে আমাদের, তবে আমরা একটা
সাস্টেনেবল ডেভেলপমেন্টে পৌঁছবো। তাহলে এই এডুকেশন ফর সাস্টেনেবল ডেভেলপমেন্টের একটা অংশ হচ্ছে জীবনব্যাপী শিক্ষা। সমালোচনামূলক চিন্তাভাবনা, এমন একটা শিক্ষা ব্যবস্থা রাখতে হবে যে শিক্ষা ব্যবস্থায় মানুষের ক্রিটিক্যাল অ্যানালিটিক্যাল স্কিল তৈরি হয়, অর্থাৎ জটিল স্থিতিশীলতা সংক্রান্ত সমস্যাগুলির জন্য সেই সমস্যাগুলিকে অ্যানালাইজ করতে পারি, আমরা বিশ্লেষণ করতে পারি এবং সেই সমস্যাগুলিকে সমাধানের রাস্তায় নিয়ে যেতে পারি, সেই দক্ষতা বিকাশ করে এই রকম যে শিক্ষা ব্যবস্থা, সেটাই ইএসডি অর্থাৎ এডুকেশন ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট। তাহলে এই সমালোচনামূলক চিন্তাভাবনা বৃদ্ধি, এইটা একটা উপাদান হচ্ছে ইএসডির। আর হচ্ছে বিশ্ব নাগরিকত্ব। আমরা এরকম করে ভাবলে হবে না, আমার বাড়ি, আমার পাড়া, আমার শহর, আমার জেলা, আমার রাজ্য, আমার দেশ করে ভাবলে হবে না। আমাদেরকে নিজেদেরকে গ্লোবাল সিটিজেন হিসেবে ভাবতে হবে। কারণ এরকম নয় যে আমার এলাকায় আমি পরিষ্কার রাখলাম বা আমার বাড়িতে আমি বাজি ফাটাচ্ছি, তাতে কার কি অসুবিধে, আমার বাড়িতে আমি প্রচুর পরিমাণে পলিউশন করছি, তো তাতে পাশের বাড়ির কি সমস্যা নয়। আমার বাড়িতে পলিউশন করলে, আমার বাড়িতে বাজি ফাটালে সেই শব্দ বা সেই দূষণ পাশের বাড়ি বা পাশের পাড়া বা পাশের দেশকে অ্যাফেক্ট করবে, বেশি করে ক্ষতি করবে। তাই গোটা পৃথিবীর নাগরিক হিসেবে নিজেকে ভাবতে হবে যে এমন কিছু করবো না যা আমার ক্ষতি করে এবং অন্যের ক্ষতি করে। আমার ব্যবহার মানে শুধু আমার ক্ষতি নয়, গোটা পৃথিবীর ক্ষতি। তাই আমি আমাকে নিয়ে ভাববো, সাথে সাথে গোটা পৃথিবীকে নিয়ে ভাবতে হবে। উই শুড থিঙ্ক অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড, উই শুড থিঙ্ক আওয়ারসেলফ অ্যাজ গ্লোবাল সিটিজেন, নট অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল। তাহলে ইএসডি আমাদেরকে বিশ্ব নাগরিক হতে শেখায়। এই ইএসডির আরেকটা মূল উপাদান হচ্ছে বিশ্ব নাগরিকত্ব। এবার কর্মক্ষেত্রে ইএসডি যদি আমরা দেখি, বা এডুকেশন ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট ইন ওয়ার্ক প্লেস, তাহলে কি হবে? বিশ্বব্যাপী উদ্যোগে আমরা দেখবো যে স্থিতিশীল উন্নয়নের জন্য ইউনেস্কোর শিক্ষা কর্মসূচি আছে। একদম ইউনেস্কোর লিখিত শিক্ষা কর্মসূচি এবং তার প্রচার প্রসার ঘটানো হচ্ছে গোটা পৃথিবী জুড়ে। সেখানে এটা একটা বিশ্বব্যাপী উদ্যোগ। আর জাতিসংঘের 17টি স্থিতিশীল উন্নয়ন লক্ষ্য আছে, 17 এইচডিজিস মানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, 17 সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল আছে। তার মধ্যে একটা হচ্ছে শিক্ষা, একটা পরিবেশ। আমরা তার মধ্যে 5-6টা লক্ষ্য নিয়ে আলোচনা করেছি অলরেডি। আর যদি আমরা কিছু কেস স্টাডি দেখি এই বিষয়ে, তাহলে দেখবো জার্মানিতে স্কুল পাঠ্যক্রমে স্থিতিশীলতাকে একীকরণ করা হয়েছে। এরকম শুধু জার্মানি নয়, ফিনল্যান্ডে আছে এবং আরো বিভিন্ন দেশে আছে, যেখানে স্থিতিশীল উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্টকে স্কুল পাঠ্যক্রমে অ্যাসিমিলেট করা হয়েছে, শুধু একটা জায়গা দেওয়া নয় এবং সেটাকে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে রাখা হয়েছে। কেনিয়াতেও আমরা দেখেছি সম্প্রদায় ভিত্তিক পরিবেশগত শিক্ষা প্রকল্প তৈরি হয়েছে। হ্যাঁ, একই রকম শিক্ষা ব্যবস্থা হয়তো সব সম্প্রদায়ের মানুষের জন্য প্রযোজ্য নাও হতে পারে, তাদের কালচার আলাদা, তাদের লাইফস্টাইল আলাদা, তাদের ফুড হ্যাবিট আলাদা, সমস্ত কিছু। তার জন্য সম্প্রদায় ভিত্তিক পরিবেশগত শিক্ষা প্রকল্প। আমরা একজন আদিবাসী মানুষ যারা পুরুলিয়া বা বাঁকুড়ার আদিবাসী অঞ্চলগুলোয় বাস করেন, তারা যেভাবে পরিবেশকে দেখে, আমরা যারা কলকাতার মতো কসমোপলিটন শহরে বাস করি, আমরা কিন্তু একই রকমভাবে পরিবেশকে দেখি না, বা একই রকমভাবে পরিবেশের ক্ষতিও করি না। যেমনভাবে সংরক্ষণ এবং ক্ষতি হয়, আমরা কিন্তু একই রকমভাবে করি না। তাই যে শিক্ষা ব্যবস্থা আদিবাসী সম্প্রদায়ের মানুষ যারা বাঁকুড়া পুরুলিয়ার আদিবাসী অঞ্চলগুলোয় বাস করে তাদের জন্য প্রযোজ্য, সেই শিক্ষা ব্যবস্থা দিয়ে কিন্তু কলকাতার মানুষকে পরিবেশকে রক্ষা করার শিক্ষা দেওয়া যাবে না। তাই একদম সম্প্রদায় ভিত্তিক আলাদা আলাদা পরিবেশগত শিক্ষা প্রকল্প তৈরি করা যেতে পারে, যেটা কেনিয়া করেছে। এইরকম কেস স্টাডিগুলো আমরা নিয়ে আমরা প্রত্যেক দেশের ক্ষেত্রে তা প্রয়োগ করে আমরা সাফল্যের গল্প তৈরি করতে পারি। এরপরে দেখবো ইএসডি বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের চ্যালেঞ্জ কি আছে। এডুকেশন ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট এই বাস্তবায়ন চ্যালেঞ্জ, খুব বড় বড় চ্যালেঞ্জ আছে। আমরা এই যা যা বললাম তার সবটার একটা বড় অংশ আমরা যারা শিক্ষিত সমাজ, যারা আজকে আমরা কলেজে পড়ছি, আপনারা যারা কলেজে পড়ছেন তারা সবাই জানেন, কিন্তু তারপরে আমরা নিজেরাই অনেকটা প্রয়োগ করতে পারি না। তাহলে আমরা জানি আর একটা বড় অংশ জানে না, যারা এগুলো সম্বন্ধে পড়াশোনা করেনি বা যারা এখনো অশিক্ষিত বা কম শিক্ষিত, তারা জানে না। তাহলে ইএসডির ধারণা সম্বন্ধে সচেতনতা এবং বোধগম্যতার অভাব রয়েছে আমাদের, ঠিক আছে? এবং অভাবেই ধারণার অভাব, এবং সেই ধারণা যাদের আছে তাদের প্রয়োগের অভাব রয়েছে। ওই প্লাস্টিক ব্যাগের কথা বললাম, সেটা হচ্ছে প্রয়োগের অভাব। এবার স্থিতিশীল শিক্ষার জন্য সীমিত সম্পদ এবং অবকাঠামো। এবার স্থিতিশীল শিক্ষা দিতে গেলে বা স্থিতিশীল উন্নয়নে যে শিক্ষা কন্ট্রিবিউট করবে, অবদান রাখবে, সেই শিক্ষা ব্যবস্থা তৈরি করতে গেলে যে ধরনের সম্পদ এবং পরিকাঠামো দরকার, সেই সম্পদ এবং পরিকাঠামো দেওয়ার মতো পরিস্থিতি এখনো আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় বা পৃথিবীর বহু দেশের শিক্ষা ব্যবস্থায় এখনো গড়ে ওঠেনি বা নেই। এবার ঐতিহ্যবাহী শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের বিরুদ্ধে প্রতিরোধ করে, মানে একটা যে সিস্টেম চলে আসছে সেই সিস্টেম হঠাৎ করে যখন পরিবর্তন হবে বা বিভিন্ন গবেষণার মাধ্যমে যখন পরিবর্তিত একটা শিক্ষা ব্যবস্থা আছে, তখন সেটা গ্রহণে আমাদের কনজারভেটিভ মাইন্ড, আমরা যারা একটু রক্ষণশীল মানুষ, তারা গ্রহণে বিরোধিতা করি অনেক সময়। এবং প্রত্যেক মানুষের মধ্যে একটা নেচার আছে, রেজিস্ট্যান্স টু চেঞ্জ, এটাকে বলা হয়, যে পরিবর্তনকে গ্রহণ করার ক্ষেত্রে একটা বাধা, এটা আমাদের ইনেট। তাহলে এই পরিবর্তনকে গ্রহণ করার ক্ষেত্রে কিছু বাধা আছে আমাদের,
তাই পুরনো শিক্ষা ব্যবস্থা, এই যে যেমন এনইপি 2020 তৈরি হলো, জাতীয় শিক্ষানীতি 2020, সেটা যেমন শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে একটা আমূল পরিবর্তনের কথা বলছে, সেই পরিবর্তন নিয়ে আমরা একটা বড় অংশ কিন্তু বিরোধিতা করছি, ভাবছি এটা সম্ভব না, হবে না, হতে পারে না, এরকম ভাবছি। হ্যাঁ, আমরা তো এটা প্রয়োগ করে দেখতে পারি, ঠিক আছে, একটা যারা তৈরি করেছেন এই নীতি তারা তো অনেক গবেষণার পরে এখানে এসে পৌঁছেছেন, তাহলে আমরা এই নীতিকে প্রয়োগ করে দেখি না নতুন শিক্ষা ব্যবস্থায় হলিস্টিক ডেভেলপমেন্ট আসে কিনা, সাস্টেনেবল ডেভেলপমেন্ট আসে কিনা, গোটা পৃথিবীর আরো উন্নয়ন হয় কিনা, আমরা মেক ইন ইন্ডিয়া প্রজেক্টে সফল হতে পারি কিনা, আমরা আত্মনির্ভর ভারত গড়ে তুলতে পারি কিনা, এই জায়গায় যেতে। হ্যাঁ, প্রয়োগ করতে গেলে চ্যালেঞ্জ আসবে, সেই চ্যালেঞ্জগুলোকে সময়ের সাথে সাথে মডিফাই করতে হবে, এইটা করতে হয়। কিন্তু আমরা ঐতিহ্যবাহী শিক্ষা ব্যবস্থা ছেড়ে নতুন শিক্ষা ব্যবস্থা বা যে কোনো পরিবর্তনকে গ্রহণ করার ক্ষেত্রে আমরা কোথাও অনীহা প্রকাশ করি, সেটা একটা বড় চ্যালেঞ্জ। আর বিশেষ করে অনুন্নত অঞ্চলে শিক্ষার অসম প্রবেশাধিকার আছে, এখনো বহু গ্রামে শিক্ষার আলো প্রবেশ করেনি, কোয়ালিটি এডুকেশন নেই, বহু সম্প্রদায়ের মধ্যে শিক্ষাকে প্রবেশ করানো যাচ্ছে না প্রপারলি, কোয়ালিটি এডুকেশন আসছে না, অনেক মানুষকে বৈষম্যের কারণে উচ্চশিক্ষায় এনরোল করানো যাচ্ছে না। তাই শিক্ষার যে অসম বিতরণ বা অসম বন্টন আছে বা মানুষের অসম প্রবেশাধিকার আছে, সেইটাও কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। এবার এই শক্তিশালী করতে গেলে, চ্যালেঞ্জগুলোকে অতিক্রম করে শক্তিশালী করার ক্ষেত্রে কি কি কৌশল নেওয়া যায়? জাতীয় শিক্ষানীতিতে স্থায়িত্বকে একীভূত করতে হবে বা স্থিতিশীল উন্নয়নকে একীভূত করতে হবে বা অ্যাসিমিলেট করতে হবে, তাকে জায়গা দেওয়া শুধু নয়, জাতীয় শিক্ষানীতিতে সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা স্থিতিশীল উন্নয়নকে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে রাখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে সম্প্রদায়, ব্যবসা এবং সরকারের সাথে অংশীদারিত্ব রাখতে হবে। বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন ব্যবসায়ী এবং গভর্নমেন্ট, সরকার, এদের সঙ্গে একটা শেয়ারিং অ্যাটিটিউড রাখতে হবে, কোলাবোরেশন রাখতে হবে। এরা সবাই ভাগাভাগি করে, আজকাল হয় না পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, এরকম করে ভাগাভাগি করে প্রত্যেকে অবদান রাখবে, একে অপরের কমপ্লিমেন্টারি হয়ে গোটা পৃথিবীর স্থিতিশীল উন্নয়নে সহায়তা করবে। এই জায়গায় আমাদের পৌঁছতে হবে। শিক্ষা ব্যবস্থা এমনভাবে প্রয়োগ করতে হবে বা এমন শিক্ষানীতি প্রবর্তন করতে হবে যার মাধ্যমে সম্প্রদায়, ব্যবসায়ী এবং সরকারের মধ্যে বা বিভিন্ন স্তরের মানুষের মধ্যে, প্রশাসনের মধ্যে একটা সমন্বয় থাকে। এবার বিশ্বব্যাপী নাগালের জন্য ডিজিটাল শিক্ষার সুযোগ সম্প্রসারণ করতে হবে, ওয়ার্ল্ড নলেজকে অ্যাক্সেস করতে হবে। ওয়ার্ল্ড নলেজ অ্যাক্সেস করতে গেলে আমরা তো সবসময় বিভিন্ন দেশে গিয়ে করতে পারবো না, তার জন্য যে ডিজিটাল, আমরা আজকে স্মার্টফোনের মাধ্যমে গোটা পৃথিবীর নলেজকে অ্যাক্সেস করতে পারি। তা বাদ দিয়ে তো আরও গ্যাজেটগুলো আছে, ইন্টারনেট আমাদের নলেজ অ্যাক্সেসকে অনেক বেশি সহজ করে দিয়েছে। এই আমরা যারা এই ক্লাসগুলো করব, বাড়িতে বসে হয়তো বিছানায় শুয়েও আমরা অনলাইনে এই ক্লাসগুলো দেখতে পাচ্ছি। তার মানে জ্ঞান আরোহণের জন্য আমাকে ক্লাসরুমে যেতে হচ্ছে না, ক্লাসে গিয়ে বসতে হচ্ছে না, টিচারকে এসে পড়াতে হচ্ছে না, তিনি একদিন একটা রেকর্ডিং করেছেন, সেইটাই বিভিন্ন সময় আমার সময় মতো আমি চালিয়ে রেখে দেখতে পাচ্ছি। এরকম চাইলে আমরা গোটা পৃথিবীর বিভিন্ন লাইব্রেরিতে কি আছে, কোথায় কি রিসোর্স আছে, সেগুলোকে ডিজিটাল শিক্ষায় যদি আমরা নিজেদেরকে শিক্ষিত করে তুলতে পারি, তাহলে সেগুলোকে অ্যাক্সেস করতে পারি। তাহলে বিশ্বব্যাপী যে জ্ঞান আছে, সেই জ্ঞানকে অ্যাক্সেসের মধ্যে আনতে গেলে আমাদের ডিজিটাল শিক্ষার সুযোগকে আরো সম্প্রসারিত করতে হবে। আর আন্তঃবিষয়ক গবেষণা মানে ইন্টারডিসিপ্লিনারি রিসার্চ যেগুলো, এবং সেইগুলোকে উৎসাহ দিতে হবে, এবং সহযোগিতা, কোলাবোরেশন, রিসার্চে কোলাবোরেশন মানে ব্যক্তির মধ্যে কোলাবোরেশন, অর্গানাইজেশনের মধ্যে কোলাবোরেশন, বিভিন্ন দেশের মধ্যে কোলাবোরেশন। যেমন আমরা এখানে একটা উদাহরণ দিতে পারি যে পরিবেশের বিষয়ক গবেষণা করতে গেলে একজন মানুষ, একটা সমাজ, একটা দেশ বা একটা রাজ্য বা একটা অর্গানাইজেশন করলে হবে না, গোটা পৃথিবীকে কোলাবোরেট করে যদি রিসার্চ করে, তবে একটা সুন্দর পরিবেশযুক্ত পৃথিবী কিভাবে রাখা যায় সেই বিষয়ে প্রপার গবেষণা হতে পারে। তাই ইন্টারডিসিপ্লিনারি রিসার্চ এবং কোলাবোরেটিভ রিসার্চকে আমাদের উৎসাহিত করতে হবে। এইগুলো যদি করতে পারি, তাহলে আমরা এই যে স্থিতিশীল উন্নয়নের জন্য শিক্ষা, তার কৌশলকে আরো বেশি শক্তিশালী করতে পারবো। এইটা শক্তিশালী করতে পারলে যে সুবিধাগুলো পাবো, সেটা কি হবে? ব্যক্তিদের স্থিতিশীল জীবনধারা পরিচালনা করার ক্ষমতা পাবে, প্রত্যেক ব্যক্তি তাদের স্থিতিশীল জীবনধারা পরিচালনা করতে পারবে, স্থিতিশীল সমাধানের জন্য উদ্ভাবনকে উৎসাহিত করতে পারবে, স্থিতিশীল লক্ষ্যের জন্য বিশ্বব্যাপী অংশীদারিত্বকে শক্তিশালী করা যাবে, গ্লোবাল শেয়ারিং থাকবে আমাদের, যার মাধ্যমে গ্লোবাল সাস্টেনেবল ডেভেলপমেন্ট হবে। যে এইচডিজি 17 যে গোলস রাখা আছে, সেগুলো আমরা ফাইনালি অ্যাচিভ করতে পারবো হয়তো। আর স্থিতিশীল উন্নয়নের সাথে সম্পর্কিত ভবিষ্যতের চ্যালেঞ্জগুলির জন্য সমাজকে প্রস্তুত করতে পারবো। মানে সবাইকে যদি আবার করা যায়, সামনে যে চ্যালেঞ্জগুলো আসবে স্থিতিশীল উন্নয়নের সাথে সম্পর্কিত চ্যালেঞ্জ, মানে স্থিতিশীল উন্নয়নে যে বাধাগুলো আসবে, সেই বাধাগুলোকে কিভাবে অতিক্রম করব, বর্তমান প্রজন্মের চাহিদা পূরণ করে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য পৃথিবীকে প্রস্তুত করে, সেই জায়গায় আমাদের সমাজকে প্রস্তুত করতে পারে এই স্থিতিশীল এডুকেশন ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা স্থিতিশীল উন্নয়নের জন্য শিক্ষা। এরপরে আমরা একদম শেষ বেলায় যেটা বলতে পারি, সেটা হচ্ছে স্থিতিশীল উন্নয়ন অর্জনের জন্য
এডুকেশন বা শিক্ষা হচ্ছে মূল চাবিকাঠি। শিক্ষার মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা যায়। স্থিতিশীলতা মানে কি, স্থিতিশীল উন্নয়ন মানে কি, স্থিতিশীল উন্নয়নের মাধ্যমে পৃথিবীকে কোন জায়গায় নিয়ে যেতে হবে, আমাদের বর্তমান প্রজন্মের চাহিদা কি করে পূরণ করতে হবে, ভবিষ্যৎ প্রজন্মের চাহিদাকে কি করে পূরণ করার জায়গা তৈরি করে রেখে যেতে পারে, সেইটা একমাত্র দিতে পারে শিক্ষা। এরপরে হচ্ছে স্থিতিশীল উন্নয়নের শিক্ষা অবগত, নিযুক্ত এবং দায়িত্বশীল বিশ্ব নাগরিকদের লালন পালন করবে। যখনই এই শিক্ষায় আমরা শিক্ষিত হব, তখন এই শিক্ষায় যারা শিক্ষিত বা যে সমস্ত মানুষেরা এই বিষয়গুলো নিয়ে অবগত এবং এই কাজগুলো করছেন, তাদের বা এই বিষয়ে দায়িত্বশীল, তাদেরকে সম্মান করা শিখবে এবং তাদেরকে আরো ভালো করে কিভাবে বাঁচিয়ে রাখা হয় সেই চেষ্টা আমরা করতে পারবো এই শিক্ষা আমাদের থাকলে। আর শিক্ষাকে স্থায়িত্বের জন্য অনুঘটক হিসেবে গড়ে তোলার জন্য সম্মিলিত প্রচেষ্টা আমাদের প্রয়োজন। যে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে, সম্মিলিত প্রচেষ্টা মানে একদম গ্রাসরুট লেভেলে যদি আমরা দেখি, শিক্ষক, ছাত্রছাত্রী এরা হচ্ছে প্রাইমারি স্টেক হোল্ডার। তারপরে কে আছে? সমাজ আছে, রাষ্ট্র আছে, দেশ আছে, গোটা পৃথিবী আছে, বিভিন্ন স্তরের প্রশাসন আছে। সবার মধ্যে একটা সুন্দর কোলাবোরেশন একমাত্র শিক্ষা প্রবর্তন করতে পারে। তাই আমরা সবশেষে বলতে পারি যে স্থিতিশীল উন্নয়ন পৃথিবীর তখনই সম্ভব যখন পৃথিবীতে খুব সুন্দর একটা শিক্ষা ব্যবস্থা রাখা যাবে এবং সেই শিক্ষা ব্যবস্থার মধ্যে স্থিতিশীল উন্নয়নকে গুরুত্বপূর্ণ জায়গা দিতে হবে। স্থিতিশীল উন্নয়নকে অ্যাসিমিলেট করতে হবে সেই শিক্ষা পাঠ্যক্রমের মধ্যে করে নিয়ে স্থিতিশীল উন্নয়নের জন্য শিক্ষা আমরা যে শিখছি সেটা শুধুমাত্র চাকরি পাওয়ার জন্য নয় বা ব্যবসা করার জন্য নয়, গোটা পৃথিবীকে রক্ষা করার জন্য, পৃথিবীর পরিবেশকে রক্ষা করার জন্য, অর্থনৈতিক প্রবৃদ্ধিকে অবিচ্ছিন্ন রাখার জন্য, সামাজিক সমতা রক্ষার জন্য, শক্তির যথাযথ ব্যবহারের জন্য, সেই জায়গায় পৌঁছানোর মতো শিক্ষা ব্যবস্থা আমাদের গড়ে তুলতে হবে। এবং যে শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার কথা বলছি সেই শিক্ষা ব্যবস্থাই আসলে স্থিতিশীল উন্নয়নের জন্য শিক্ষা। তা আমরা আজকের আলোচনা থেকে অনেকগুলো প্রশ্নের উত্তর পেতে পারি। যেমন আমরা প্রথমে যদি ভাবি এরকম করে একটা প্রশ্ন যে কিভাবে ইএসডি কার্যকরভাবে বর্তমান শিক্ষা ব্যবস্থায় সংগত করা যেতে পারে। আমরা তো বললাম পাঠ্যক্রমে পরিবর্তন করতে হবে, স্থিতিশীল উন্নয়নকে পাঠ্যক্রমের মধ্যে জায়গা দিতে হবে, শিক্ষা ব্যবস্থায় এমন জায়গা নিয়ে আসতে হবে যাতে প্রবলেম সলভিং এবিলিটি তৈরি হয়, যে সলভিং এবিলিটি মানুষকে বর্তমান প্রজন্ম পরবর্তী প্রজন্মের চাহিদা পূরণে সহায়তা করবে। স্থিতিশীল উন্নয়নের স্তম্ভগুলি কি কি আমরা এটা নিয়ে আলোচনা করেছি, 3টে স্তম্ভের কথা আমরা বলেছি। স্থিতিশীল উন্নয়নের জন্য শিক্ষার প্রতিবন্ধকতা আলোচনা করো, আমরা সমস্যাগুলো নিয়ে আলোচনা করেছি, বিস্তারিত আলোচনা করলাম যে সমস্যাগুলো আছে, মানের সমস্যা আছে, তারপরে চাহিদার সঙ্গে গুরুত্বপূর্ণ সামঞ্জস্যপূর্ণ সমস্যা আছে। আর শিক্ষার মাধ্যমে স্থিতিশীল উন্নয়নের সুবিধাগুলো কি কি, সুবিধাগুলো আমরা আলোচনা করলাম যে একটা সুন্দর পৃথিবী আমরা বর্তমান প্রজন্মকে উপহার দিতে পারি এবং পরবর্তী প্রজন্মের জন্য একটা সুন্দর পৃথিবী আমরা রেখে যেতে পারি। তাই স্থিতিশীল উন্নয়নের জন্য শিক্ষা খুব গুরুত্বপূর্ণ এবং যে শিক্ষা ব্যবস্থা আছে সেই শিক্ষা ব্যবস্থায় স্থিতিশীল উন্নয়ন ইনক্লুড করা আছে, সেটাকে আরো বেশি করে প্রয়োগ করা, আমাদের নিজেদের আরো বেশি করে সচেতন হওয়া এবং অন্যকে আরো বেশি করে সচেতন করা আমাদের লক্ষ্য থাকবে, আমাদের শিক্ষক সমাজ এবং ছাত্র সমাজের লক্ষ্য থাকবে। আমরা এর পরের স্লাইডে কিছু তথ্যসূত্র দিয়েছি, যারা এই বিষয়ে আরো বেশি পড়াশোনা করতে যাও তারা এখানে কিছু বই, কিছু জার্নাল, কিছু ওয়েব রিসোর্সেস দেওয়া আছে। এর বাইরেও আরো প্রচুর রিসোর্সেস আছে। তোমরা যদি নিজেদেরকে ডিজিটালি লার্নেড তৈরি করতে পারো তাহলে দেখবে তোমরা স্মার্টফোন থেকে বা ইয়ের থেকেই প্রচুর নলেজকে অ্যাক্সেস করতে পারছো, গ্লোবাল নলেজকে অ্যাক্সেস করতে পারছো। সেগুলো নিয়ে আরো বেশি পড়াশোনা করে আমরা জানবো। ধন্যবাদ।